ওয়েলকাম টু SRM এডুকেশন চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে SRM এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের আমাদের আলোচনার টপিক হলো ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি, রিটেন বাই অক্টোভিয়া পাজ। অক্টোভিয়া পাজ একজন বিখ্যাত মেক্সিকান লেখক, কবি এবং কূটনীতিবিদ। 1914 সালে 31শে মার্চ তিনি মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত লেখক এবং কবি। 1990 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1998 সালের 19শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমরা কবিতায় চলে আসি। কবিতাটি 1987 সালে প্রথমে স্প্যানিশ ভাষায় রচিত হয় এবং কবিতাটির টাইটেল ছিল হারম্যান্ডেড। তাহলে কবিতাটি প্রথম স্প্যানিশ ভাষায় লেখা হয় এবং এটিকে ইংরেজিতে অনুবাদ করেন আমেরিকান জনপ্রিয় প্রবন্ধকার, সমালোচক ও অনুবাদক এলিয়ট উইনবার্গার এবং এর টাইটেল হয় ইংরেজিতে ব্রাদারহুড। দেখো, ব্রাদারহুড কবিতাটা অক্টাভিও প্যাজ তিনি উৎসর্গ করেছেন, অর্থাৎ টলেমির প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে তিনি কবিতাটি লিখেছেন। এটি ছোট কবিতাগুলির মধ্যে একটি, যা বিশ্বের ছন্দ ও মানুষের ভাষার মধ্যে সাদৃশ্য বোঝায়। মহাবিশ্বে একটি মানুষের গুরুত্ব সম্পর্কে পাজের ধারণাকে প্রকাশ করে এই কবিতাটি। পাজের মতানুসারে বিশাল মহাবিশ্বের মানব অস্তিত্ব প্রায় গুরুত্বহীন হলেও একটা অস্তিত্ব রয়েছে। আর কবিতাটি ক্লডিয়াস টলেমির প্রতি শ্রদ্ধার্ঘ। টলেমি ছিলেন একজন গ্রিক জ্যোতির্বিদ ও ভূগোলবিদ। মিশরের আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারে তিনি কাজ করতেন। তার প্রধান জ্যোতির্বিদ বিষয়ক গ্রন্থ অ্যালমাগেস্ট হল ভূকেন্দ্রীয় জগতের তারা ও গ্রহদের আপাত গতি সম্পর্কিত গণিততত্ত্ব। এই শ্রদ্ধাঞ্জলি বোঝায় যে ব্রাদারহুড কবিতাটি মহাবিশ্বে বিদ্যমান ছন্দবদ্ধ সমন্বয়ের সাধন বিষয়ক। কবিতাটির শিরোনাম নির্দেশ করে সম্পর্কের সেই সূত্রকে যা সব কিছুকে ওতপ্রোতভাবে বেঁধে রেখেছে। ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বটা আমাদের পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্বের বন্ধন নয়। এই ভ্রাতৃত্বের বন্ধন হলো মহাজগতের সঙ্গে মানুষের যে বন্ধন, এই ভ্রাতৃত্বের কথা তিনি তুলে ধরেছেন। এবার আমরা কবিতায় চলে আসি। কবিতাটা পড়তে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের কথা মনে পড়ে যায়। গানটি হলো আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। এর সঙ্গে আমরা যদি সম্পৃক্ত করি কবিতাটিকে, তাহলে কবিতার সারাংশটা খুব ভালোভাবে বুঝতে পারব। চলে আসি কবিতায়। প্রথম লাইনই দেখো কি বলছে। আই অ্যাম এ ম্যান, লিটিল
do I lust, and the night is enormous. আমি একজন মানুষ, লিটল ডু আই লাস্ট, আমি খুব অল্প সময়ের জন্য বাঁচি, অথবা আমার আয়ুষ্কাল খুব অল্প, আমার জীবনের সময়সীমা খুবই অল্প। লিটল ডু আই লাস্ট, আমার জীবনের সময়সীমা খুব অল্প, আমি অল্প সময়ের জন্য বাঁচি বা আমার জীবনের সময়সীমা অল্প। ফার্স্ট লাইনের মানেটা দেখো, আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ, এটা তো খুবই সিম্পল। লিটল ডু আই লাস্ট, আমি খুব অল্প সময়ের জন্য বাঁচি। অ্যান্ড দ্য নাইট ইজ এনরমাস, এবং রাত্রি সুবিশাল, রাত্রি সুবিশাল। এই যে দ্য নাইট ইজ এনরমাস, এইটা কি বোঝাতে চাচ্ছে? এটাকে আমরা দুটি ভাবে বোঝাতে পারি। কি বোঝাতে পারি? যে রাত্রিতে মহাবিশ্বকে বিপুলায়তন মনে হয়। সময় ও স্থানের বিচারে আমাদেরকে ঘিরে থাকা মহাবিশ্ব বিপুল, এর নিজস্ব একটি ইতিহাস আছে। কালের অখণ্ড যাত্রাপথে বিপুল মহাজগতের সাপেক্ষে মানব অতিষ্ঠ একটি বিন্দুর মতো। মহাবিশ্ব সম্পর্কে এটাই হচ্ছে কবির উপলব্ধি। এটা গেল এর আক্ষরিক অর্থ। এর অন্তর্নিহিত অর্থ কি? নাইট বলতে বোঝাচ্ছে ডেথ, আই মিন লাইফ আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পর জীবনটা অসীম সুবিশাল, যার শুরু আছে কোনো শেষ নেই। আমরা জানি না আমাদের ভাগ্যে কি রয়েছে। বুঝা গেল? নাইট বলতে এখানে কি বোঝাচ্ছে? লাইফ আফটার ডেথ। তাহলে মৃত্যুর পর জীবনটা আমাদের কাছে ঠিক নাইটের মতোই। একটা নাইটের গুণটা কি? রাত্রি গুণ কি? রাত্রি গুণ হচ্ছে অন্ধকার। ঠিক অনুরূপভাবে আমাদের মৃত্যুর পর জীবনটা, সেটাও আমাদের কাছে অন্ধকারাচ্ছন্ন। সেই জীবনটা যে কীরকম হবে, মৃত্যুর পর জীবনটা কীরকম অতিবাহিত হবে, এই সম্বন্ধেও কবির ধারণাটা অস্পষ্ট। নেক্সট লাইন দেখো, বাট আই লুক আপ। বাট আই লুক আপ মানে কি? তা সত্ত্বেও আই লুক আপ, আমি উপরের দিকে তাকাই। উপরের দিকে তাকাই মানে আকাশের দিকে তাকাই। মিটমিট করা তারায় পরিপূর্ণ আকাশের দিকে আমি চেয়ে দেখি। একটি মানুষের কৌতূহল জাগায় এবং মানব জীবনের অস্তিত্ব ও উদ্দেশ্য সম্পর্কে দার্শনিক প্রশ্নের উদ্রেক করে। এটি মানব জ্ঞানের ধরাছোঁয়ার বাইরে সত্য উপলব্ধির জন্য মনকে উদ্দীপ্ত করে। এখানে প্রথমেই বলে দিয়েছে দেখো, আই এম এ ম্যান, আমি একজন মানুষ, লিটল ডু আই লাস্ট। তারপরেও বলছে আমি তুচ্ছ হওয়া সত্ত্বেও কি করছি? আমি উপরের দিকে তাকাচ্ছি। আমার ভিতরে একটা আশা তৈরি হচ্ছে। কি আশাটা? দ্য স্টার্স রাইট। দ্য স্টার্স রাইট মানে নক্ষত্ররা কি করছে? লিখছে। নক্ষত্ররা কি করছে? লিখছে। তারারা সেই মহাজাগতিক সত্তা, সেই শক্তি বা আমাদের জীবনের ভাগ্য রচনা করছে। এখানে দ্য স্টার্স মানে হচ্ছে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, ভাগ্যের লিপিবদ্ধ হচ্ছে। আমাদের ভাগ্যে কি হবে সেই লিপিবদ্ধ হচ্ছে। তার মানে তিনি বলছেন যে মানুষ যে খুবই ক্ষুদ্র,
মহাজাগতিক অস্তিত্বের কাছে মানুষের মূল্যবান অর্থ খোঁজার প্রচেষ্টা। মানুষ অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও মানুষের ভাগ্য লিপিবদ্ধ হচ্ছে। বুঝতে পারলে? তারপরে দেখো, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, না জেনেও আমি বুঝতে পারি বা বুঝতে পারছি, আমি বুঝতে পারি, কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এই বোধকে ঠিক ব্যাখ্যা করতে পারি না। আমি বুঝতে পারি কিন্তু ঠিকঠাক ব্যাখ্যা করতে পারি না। কিন্তু এটা বুঝতে পারছি, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আই টু অ্যাম রিটেন, আমি না জেনেও বুঝতে পারছি যে আমার ভাগ্য লিপিবদ্ধ করা হচ্ছে বা আমার সম্বন্ধে লেখা হচ্ছে। তাহলে তারারা লিখে চলেছে, না জানলেও বুঝতে পারি যে আমার ভাগ্যও লেখা হচ্ছে। আমার কাছে জ্ঞানটা ক্লিয়ার নয়, নাইটটা আমার কাছে, অর্থাৎ লাইফ আফটার ডেথ আমার কাছে অবস্কিওর বা ডার্কনেস। মৃত্যুর পর জীবনের সময়সীমা সম্বন্ধে আমার সঠিক ধারণা নেই। মহাজগতের মধ্যে আমার অস্তিত্ব খুবই কম, খুবই ক্ষুদ্র, তা সত্ত্বেও আমি না জেনেও কিছুটা বুঝতে পারছি আমার ভাগ্যটাও লিপিবদ্ধ করা হচ্ছে। বোঝা গেল যে আমার জীবন পূর্ব নির্ধারিত, আমার অস্তিত্ব মহাবিশ্বের রেখাচিত্রের সাথে সাযুজ্যপূর্ণ। আমি যদিও ক্ষুদ্র, তা সত্ত্বেও মহাবিশ্বের রেখাচিত্রের সাথে আমি সাযুজ্য। And at this very moment, someone pelts me out. At this very moment মানে ঠিক যে মুহূর্তে, ঠিক বা সেই মুহূর্তে, আর ঠিক ওই মুহূর্তেই যে যখন আমার ভাগ্যটা লিপিবদ্ধ করা হচ্ছে বা আমিও একজন গুরুত্বপূর্ণ ভগবানের কাছে, অর্থাৎ আমার ক্রিয়েটরের কাছে, সেই সময়, ওই সময়, দিস ভেরি মোমেন্ট, সামওয়ান পেলস মি আউট, আমাকে কি কেউ বলে দেবে? যে আমার কি বলে দেবে? আমার ভাগ্যলিপির সম্বন্ধে বা আমাকে এই ব্যাপারটা কেউ কি পরিষ্কার করে বলে দেবে যে আমার ভাগ্যে কি লেখা হচ্ছে, বা কেউ একজন বিশদভাবে আমার ভাগ্যলিপি লেখে? কেউ একজন আমার ভাগ্যলিপিটাকে বিশদভাবে লিখছে। সামওয়ান পেলস মি আউট, পেলস মানে বলা, পেলস মি আউট, স্পেলস আউট মানে বলে দেওয়া, বা কেউ কি বলে দেবে যে আমার ভাগ্যে কি লেখা হচ্ছে? একজন দ্রষ্টা যিনি আমার ভাগ্যলিপি, জীবনের উদ্দেশ্য ও গন্তব্য ভাষায় প্রকাশ করেন, অথবা একজন পাঠক যিনি কবিতাটি পড়ে কবিতাটিকে পুনঃসৃষ্টি করতে পারেন এবং আমার পার্থিব জীবনের অবস্থান বুঝতে পারেন, একজন পাঠক আমার ভাগ্য ব্যাখ্যা করেন। বুঝতে পারলে? তাহলে কবিতাটা কি বোঝা গেল? কবিতাটা এটাই যে সুবিশাল ব্রহ্মাণ্ডে মানুষের গুরুত্বহীনতাকে যেমন তুলে ধরে, তেমনি এই মহাবিশ্বে সবকিছুর মধ্যে একজন মানুষ সমন্বিত সম্পর্ক তাও প্রকাশ করে। অর্থাৎ সুবিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড হলেও মানুষের অস্তিত্ব সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ চিরন্তন সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের অস্তিত্বের সময়কাল অত্যন্ত ক্ষুদ্র। মানুষের জীবন ও কর্মকাণ্ডের নিয়ন্ত্রণকারী মহাজাগতিক নিয়মগুলোকে মানুষ তার যুক্তিবোধের সীমাবদ্ধতার কারণে ব্যাখ্যা করতে সক্ষম। কবিতাটা আমি আরেকবার সংক্ষেপে বাংলায় বলে দিচ্ছি
যে তারাখচিত আকাশের নিচে দাঁড়িয়ে বক্তা বুঝতে পারেন যে তিনি একজন সাধারণ পুরুষ অথবা নারী বা সাধারণ মানুষ। তার পার্থিব অস্তিত্ব সীমাবদ্ধ এবং সময়ের সীমায় বাঁধা। জীবন সংক্ষিপ্ত, কিন্তু তার চারপাশে পরিব্যাপ্ত মহাবিশ্ব বিপুলায়তন। রাত্রির আকাশের দিকে তাকিয়ে তিনি সেই সমস্ত তারাদের দেখেন যারা আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। নিজের উপলব্ধি দিয়ে তিনি বোঝেন যে তার ভাগ্যলিপি পুনর্নির্ধারিত। আত্ম উপলব্ধির এই বিশেষ মুহূর্তে একজন পাঠক তার ভাগ্যলিপি রচনা ও ব্যাখ্যা করে। এটাই হচ্ছে কবিতাটা। তাহলে কবিতাটা খুব ছোট্ট হলেও একটা দার্শনিক চিন্তা ভাবনার উপর লেখা। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর কবিতাটা পড়ে যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করবে, যাতে করে তোমরা আমার পরবর্তী আপডেটেড ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।